চলে আসতেছে ডাইনামিক ডেটা কলিংগুলো। হ্যাঁ, আবার একটা একটা স্ট্রাকচার যখন করতেছি তখন আমরা নিখুঁতভাবেই করার চেষ্টা করতেছি। তো সব মিলাই আমাদের কাজগুলো আর কি একবারেই হচ্ছে। তো যে কারণে ভাবলাম যে ঠিক আছে, মাল্টিপল ক্লাস ক্রিয়েট না করে এটা হচ্ছে একসঙ্গে চলতে থাক। আচ্ছা ভাই, আপনারা চেষ্টা করবেন সবাই ক্লাসে আসার, আবার নিয়মিত পরিচর্যা করার ক্লাসের কাজগুলো। কী জন্যে আমি ভাই অনেক কষ্ট করে আপনাদের ক্লাস নিই। আমি একটা নেদারল্যান্ডসের একটা কোম্পানিতে জব করি, ওখানে সারাদিন 8 ঘন্টার ডিউটি, ক্লক ওয়ার্ক আর কি। তো সব মিলাই 10 ঘন্টা 11 ঘন্টা ওখানে যাই। এরপরে নিজের কাজ থাকে, আদার্স ক্লায়েন্ট থাকে, টিমদের কাজ দেখানো, এই সেই দিয়ে আমার ওই সকাল 10টা থেকে রাতে 12টা 1টা বেজে যায়। এর ভিতরে আপনাদের ক্লাসটা নিই, এই জন্য আর কি যখন আসেন না তখন খুব মনটা খারাপ হয়। সবাই আসলে ভালো লাগে, শেখানো একটা জিনিস আমিও নতুন করে আবার জানছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের সব কিছু রেডি আছে, ইনার র্যাপার ট্যাপার দেয়া। এখন আমরা তাহলে একটা পেজে যাই, দেখি হোম পেজ দিয়ে শুরু করি আমরা। তাহলে দেখেন এখানে আমাদের কোনো পেজ, হোম পেজ ক্রিয়েট করা আছে অলরেডি। আর হোম পেজের নামটা এরকম হোম পেজ রাখতে পারি আমরা, তবে সবচেয়ে বেটার হচ্ছে ওয়েবসাইটের যে নাম সেই নামের সঙ্গে মিল রেখে হোম পেজের নামটা যেমন দেওয়া, যেমন আমাদের ফেরিওয়ালা। তো ধরেন যে এটার নাম ফেরিওয়ালা দেওয়াটা হচ্ছে বেটার আর কি। এই পেজটাকে আমরা ভাই এই যে এডিট উইথ অক্সিজেন করি। জি ভিডিওটা কইরেন মনে করে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও রেকর্ডিং চলতেছে। হ্যাঁ চলতেছে, আমি এখন আপলোড দিয়ে দেবো না ইনশাল্লাহ। ওই আমার নিজের চ্যানেলেই মনে হয় আপলোড দিয়ে গত দিনেরটা দিছিলাম আর কি, ওই পরেরটা ওইভাবেই আজকে ওইভাবেই দিয়ে দেবো না। আচ্ছা, এখন দেখেন ওই যে আমরা ইনার র্যাপার বসাইছিলাম বলে আমরা যে কোনো পেজ এখন এডিট করতে পারবো। ইনার র্যাপারটা যদি না বসাই তাহলে আমরা কিন্তু এডিট করতে পারবো না। তো এখানে আমরা একটা সেকশন নিই। দেখেন আমাদের প্রথমে আছে কি স্লাইডার, তাই না? স্লাইডার আছে, তাইলে এখন আমরা এখানে একটা স্লাইডার নিই, দেখি স্লাইডার। দেখেন আমাদের স্লাইডার চলে আসছে। এখন এই স্লাইডারকে আবার হাইট দিতে হয়, না হাইট দিলে আর কি অটোমেটিক হাইট নেয় না। তো যে জন্যে আমাদের এইটা মানে সেকশনটাকে আমরা হাইট দিতে পারি এভাবে যে 80 ভার্টিক্যাল হাইট বা 75 ভার্টিক্যাল হাইট বা 65 ভার্টিক্যাল হাইট, ডিজাইনের ইয়ে অনুযায়ী। এখানে আমাদের আছে কত 600 পিক্সেল। তো আমরা মিনিমাম হাইট ধরেন যে 600 পিক্সেল দিলাম, যেন ডিজাইনের সঙ্গে ওই ইয়ে না হয়ে যায়, ছোটো স্ক্রিনে যে যেন চেপা না হয়ে যায়, এই জন্য মিনিমাম একটা হাইট দিলাম। এবার এই যে স্লাইডারের 100% হাইট দিলাম। স্লাইডারের দেখেন সেটিংস আছে, আমরা প্রথমে হচ্ছে এর যে এলিমেন্টসগুলো নেব এদের নিজস্ব সেটিংসগুলো এক্সপ্লোর করব যে কী কী সেটিংস এখানে আছে। সেটিংসগুলো দিয়ে আমরা কি কি করতে পারি, যখন দেখব যে সেটিংসগুলো দিয়ে আমার যা প্রয়োজন সেটা পারছি না, তখন আমরা কাস্টম কোডিং বা কাস্টম সিএসএসের দিকে যাব। যদি এখন স্টাইলে যাই, দেখেন এটা হচ্ছে হরিজন্টালি অর্থাৎ ডানে বামে হচ্ছে অ্যানিমেট করবে নাকি ফেড হবে সেটা আমরা এখানে দিতে পাই। এখানে যে অ্যারো কালার, এখানে দেখেন 2 রকমের কালার আছে, একটা হচ্ছে লাইট দিলে হোয়াইট কালারের অ্যারো হয়, আর হচ্ছে ডার্কার দিলে ব্ল্যাক কালারের অ্যারো হয়। এই জায়গাতে পেজ ডট আছে, ডটটা বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে মিশে যাচ্ছে বলে। তো আমরা যদি সেকশনের একটা হোয়াইট কালার দিই তাইলে বোঝা যাওয়ার কথা, বা এই যে এখন বোঝা যাচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটা কালার দিই তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে দেখেন আমরা ডট কালারটাকে ইয়ে করতে পারি। তো আমাদের এখানে কি ডট আছে নাকি আমি একটু দেখি, ডট স্টাইল, হ্যাঁ এই যে ডট আছে আর কি, ডটটা সাদা কালারেরই আছে, এই জন্য আমি সাদাই রেখে দিলাম যেরকম ছিল। এরপরে দেখেন এই যে রিমুভ প্যাডিং অ্যারাউন্ড স্লাইডার, এটা কি হয় আমি এক কাজ করি, দাঁড়ান, অটো প্লে ইনফিনিটি, ওকে এগুলো পরে একটা একটা করে আসি। ক্যারোজল আইটেম, এখানে একটা আমরা ক্লাস দিলাম, বাই ডিফল্ট এর ক্লাস থাকে না। ক্লাস দিলাম কেন, যেহেতু এটা হচ্ছে আমাদের স্লাইডার, মাল্টিপল আইটেমস থাকবে, ডিজাইনগুলোকে যেন আমরা একই সময়ে আপডেট করতে পারি আর কি, এই জন্যে আর কি একে আমরা হচ্ছে ইয়ে দিলাম। দেখেন এখন যদি একে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, এখন আমরা এখানে কিছু সেটিংস দেখলে বুঝতে পারবো।
যে যদি লিখি প্রথমটা স্ট্রেস স্লাইডার সেম, তাহলে দেখেন এই যে আমাদের যে ইয়ের হাইট, স্লাইডার যে হাইট, স্লাইডারের আইটেমসগুলো সেম হাইটে হয়ে যাবে। এখন দেখেন রিমুভ প্যাডিং অ্যারাউন্ড স্লাইডার, এই জায়গাতে যদি দেখি এই যে বেগুনি যে দাগটা দেখা যাচ্ছে, ওই দাগ আর এই আমাদের স্লাইডার আইটেমের মাঝখানে ফাঁকা জায়গা আছে, সেটা দেখেন এখন রিমুভ হয়ে গেল। এখন এই যে ডটস ওভারলে, এই যে এই জায়গাতে ডটগুলো দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন না সাদা বলে, এখন যদি ডট ওভারলে দিই তাহলে দেখেন আমাদের স্লাইডারের উপরে ডট চলে গেল। এগুলো চাইলে আমরা কাস্টম সিএসএস দিয়েও করতে পারতাম, তো চেষ্টা করবো আমরা যেটা ইনবিল্ড আছে সেটা আগে ব্যবহার করার, এরপরে যে আর কি সিএসএসটা তো করার। তো আমাদের হাইটটা আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে একটু কম হাইটকে 50 দিই। পঁয়তাল্লিশ দিন, না হলে হাইটটা বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এবার দেখেন আমরা যদি দেখি যে কি হচ্ছে, এখানে আমাদের প্রথমেই ডিজাইনে আসি, এখানে দেখেন বর্ডার রেডিয়াস আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে সেটা আমরা আগেই দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাকচুয়াল কালার যেটা আছে আমাদের সেটা দিয়েই। বর্ডার রেডিয়াস কতটুকু আছে দেখি, দেখেন এখানে যদি দেখি আমরা বর্ডার রেডিয়াস আছে কই কই কই, এইটা বর্ডার রেডিয়াস আছে 20 পিক্সেল, তো আমরা 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিই। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে আমাদের দুইটা বক্স, বাম পাশেরটাতে দেখেন কন্টেন্ট আর ডান পাশেরটাতে আছে কি ইমেজ। তো এখানে প্যাডিং আছে কীরকম 40 পিক্সেল, 80 পিক্সেল আর 40 পিক্সেলের হিসাবে। তাইলে আমরা এখানে প্যাডিং দিয়ে নিই, দেখেন উপরে নিচে 40 পিক্সেল, ডানি বামে 80 পিক্সেল। এখানে আবার আমাদের প্যাডিং ট্যাডিং দেওয়া শেষ। এবার যদি আমরা এখানে এক ডিপ বসাই দেখি, দেখেন ডিপটা সেন্টারের থেকে আসতেছে, এইটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই যে ইউআই দিয়ে যে লেফটের থেকে আসবে, টপ থেকে আসবে, সেন্টার কোথার থেকে আসবে, এটা আমরা করতে পারি। তো এর প্যাডিংটা হচ্ছে বাই ডিফল্ট এভাবে কাজ করে না, এটা যেহেতু ইনবিল্ড আইটেম, এর প্যাডিংটা হচ্ছে এখন আইডিতে না ধরলে ওভাররাইট করা যায় না। এই সিএসএস কিছু সিএসএস আর কি আইডি ধরে না করলে ওভাররাইট করা যায় না, যেমন এখানে আমরা প্যাডিং দিছি কিন্তু দেখেন প্যাডিংটা কাজ করতেছে না। এই আইটেমসটা যদি ব্যাকগ্রাউন্ড দিই আমরা, দেখেন তাইলে ওই যে পুরো ওয়াইড জুড়ে চলে যাচ্ছে। এই জন্যে এই জাতীয় জিনিসগুলোর জন্য আমরা ভেতরে আর একটা ডিপ নিয়ে নিই, স্লাইডার ডিপ ইনার। এইটাকে এখন ধরেন যে আমাদের মন মতো আমরা কাজ করতে পারি 100%। এটাকে চাচ্ছি আমরা ফ্লেক্সে, স্পেস বিটুইন, জাস্টিফাই 40 পিক্সেল। এটাকে যদি আমরা এখন ওভারফ্লো করে দিই, ওভারফ্লো হিডেন করে দিই, দেখেন তাইলে কি হইলো, আমাদের ওই যে বর্ডার রেডিয়াস দিছিলাম ওই বাইরে যে আর এই এলিমেন্টসগুলো এখন আর যাবে না। তো লাল কালার তো আর অ্যাকচুয়ালি আমার হবে না, আমি লাল কালারটাকে বাদ দিয়ে দিলাম। এইবার আমার যে অ্যাকচুয়াল প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা দিই, তাহলে এখানে আমরা দুই কাজ করতে পারি। দেখেন এখানে যদি দেখি এটাকে সমান সমান দুইটা ভাগ করা আছে, তো আমরা গ্রিডও করতে পারি যদি মনে করি, আবার ফ্লেক্সও করেও 50-50 দিতে পারি। তো গ্রিড করাটাই বেটার হবে, এই জন্য আমি গ্রিড করতেছি। গ্রিড করলে হয় কি লেআউটটা বেশি ফ্লুয়েন্টলি আর কি ওকে ওয়াইডটা ঠিকঠাক করে দেওয়া যায়। এখন দেখেন আমার দুইটা চলে আসছে, আমার গ্যাপ আছে হচ্ছে 60 পিক্সেল। এই যে দেখেন এখানে গ্যাপ আমরা যেটা দেখছিলাম যে ভার্টিক্যাল আর হরিজন্টাল, এখানে এই যে দুই প্রকারের গ্যাপ দেওয়া যায়। এখানে আমার আইটেমসগুলো হরিজন্টালে আছে বলে এইটাতে হরিজন্টাল গ্যাপ দিলাম, যদি ভার্টিক্যালি থাকতো তাহলে ভার্টিক্যালি গ্যাপ দিতাম, কারণ মাইক্রোফোন থেকে একটু শব্দ আসছে। আচ্ছা, এখন দেখেন তাইলে প্রথমে আছে আমাদের এখানে কি এই যে একটা লেআউট, এই লেআউটটার অ্যাকচুয়ালি আর কি সিএসএস দিয়ে করা যায় না এই জাতীয় লেআউটগুলো। তো এই লেআউটের জন্য আমি দেখেন টেক্সট বাদ দিয়ে জাস্ট এইটাকে আমরা দুইভাবে করতে পারি, এসভিজি করে নিয়ে কোডটা ব্যবহার করতে পারি, আবার এসভিজি করে আমি প্রিফার করি যেটা দেখেন, আবার ইমেজ করেও ব্যবহার করতে পারি। ইমেজ করে ব্যবহার করলে একটা সুবিধা আছে,
এসভিজি করে ব্যবহার করলে আরেকটা সুবিধা আছে, ইমেজ করে যদি ব্যবহার করেন তাহলে ওইটাকে আপনি এসিও করাতে পারবেন, আর যদি কোড করে ব্যবহার করেন তাহলে কি ওটাকে আর আমরা ইয়ে করাতে পারবো না, ইমেজ হিসেবে এসিও করাতে পারবো না। দেখেন আমি ওই যে ইয়ে করলাম এসভিজিটাকে, এই যে ওপেন উইথ নোটপ্যাড করে নিছি, নিয়ে নোটপ্যাডে দেখেন এইরকম কোড দেয় এসভিজি, এই কোডটা নিয়ে যদি আমরা বসাই, এখানে দেখেন কোড বসানোর জন্য যে কোড ব্লক আছে, কোড ব্লকে আবার 3টা জিনিস পাবেন, দেখেন পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, আর একটা আছে মিক্সড কোড। মিক্স কোড করলে 3টাই আপনি একসঙ্গে দেখতে পারবেন। আর যদি এখানে জাস্ট পিএইচপিতে যান তাহলে পিএইচপি আর এইচটিএমএল লেখা যাবে, সিএসএসে গেলে শুধু সিএসএস লেখা যাবে, আবার জাভাস্ক্রিপ্টে গেলে শুধু জাভাস্ক্রিপ্ট লেখা যাবে। তো আমাদের যেহেতু এটা এইচটিএমএল কোড, আমরা এই জন্য পিএইচপি এইচটিএমএলের ব্লক এঁকে বসালাম, দেখেন আমাদের জিনিসটা চলে আসছে। আবার যদি এসভিজি এটাকে আমরা ইমেজ হিসেবে আপলোড করতে চাই তাহলে এখানে আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল দিতে হয়। এসভিজি যেহেতু কোড প্রোভাইড করে, এ হচ্ছে সিকিউরিটি ইস্যু তৈরি করতে পারে, যে কারণে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এসভিজিটাকে আপলোড করার সুযোগ দেয় না। এজন্য আমাদেরকে কি করতে হয়, একটা প্লাগ ইন ইনস্টল দিতে হয় এসভিজি সাপোর্ট বলে। দেখেন আমি এই প্লাগ ইনটা ফ্লুয়েন্টলি ব্যবহার করি, এই যে এসভিজি সাপোর্ট। আবার কেউ চাইলে অন্যগুলোও ব্যবহার করতে পারেন, আমি আগে আরেকটা ব্যবহার করতাম সেফ এসভিজি, সেইটা এখন আর পাওয়া যায় না, কী কারণে আমি বলতে পারি না, এই জন্য আর কি ওইটা আর ব্যবহার করা হয় না। এখন এই যে এসভিজি সাপোর্ট, এটার দেখেন অনেকগুলো রিভিউ, 5 মাস আগে আপডেট আসছে, অনেক আগে। ওয়ার্ডপ্রেসের যে কোনো প্লাগ ইন সাধারণত 1 মাস 1.5 মাস 2 মাস পরে পরে আসে, কিন্তু এটা ইনস্টল দেওয়ার কারণ দেখেন 1 মিলিয়নের উপরে মানুষের ওয়েবসাইটে লাইভ এখন এটা ইনস্টল করা আছে, তার মানে এটা হিউজ একটা প্লাগইন। দেখেন এখানেও আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তার মানে আমরা এসভিজি আপলোড করতে পারবো। তো এখন যদি আমরা ইমেজ নিই, ইমেজ নিলেও দেখেন এই এসভিজিটাকে আমরা আপলোড করতে পারি, দুইটারই একই রকম আসবে, একই রকম দেখাবে। কোডটা ম্যানেজ করা যাবে না ইমেজ হিসেবে, ইমেজটাকে ইমেজ হিসেবে ম্যানেজ করা যাবে। তো কোডটা চেষ্টা করেন না ব্যবহার করার, ইমেজ হিসেবে ব্যবহার করলে সুবিধা আছে, যেমন ইমেজ হিসেবে ইন্ডেক্সিং করাতে পারলেন, আবার ওকে নিয়ন্ত্রণ করাটাও সুবিধা। এসভিজিটাকে আর কি সিএসএস করাটাও একটু ডিফিকাল্ট। যেমন যদি এখানে এখন আমার লাগবে, এটা যদি আমি এখন ইয়েটা দেখি, হাইট ওয়াইটটা দেখি, দেখেন এটা আছে হচ্ছে 99 পিক্সেল 98 পিক্সেল, তো আমি 100 পিক্সেল করেই দিই। অফার বক্স, তো এটাকে আমি ধরেন যে 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা ওয়াইড দিলাম, এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ডে ওইটা ইমেজটাকে সেট করে দিলাম। এই যে দেখেন এই জায়গাতে হালকা একটু রিপিট হয়ে যাচ্ছে, ওইটা তো আর ওইভাবে দেখা যাচ্ছে না, হালকা একটু রিপিট হয়ে যাচ্ছে, কেননা আমাদের তো এটা হচ্ছে 99 পিক্সেল ছিল, 99 পিক্সেল আর 98 পিক্সেল। দেখেন এই যে যদি এখানে দেখতে পান, এই দেখেন এখানে হচ্ছে ইমেজটা আবার নতুন করে দেখা যাচ্ছে। তো যেটা আমরা অলরেডি শিখেছি যে যদি একে আমরা দিয়ে দিই যে কভার নো রিপিট, বা কভার না দিলে যদি নো রিপিট দিই তাহলেও আর রিপিট হবে না, আমরা রিপিট দিতে পারি, রিপিট এক্স বরাবর দিতে পারি, ওয়াই বরাবর দিতে পারি, তো আমাদের এটা রিপিট লাগবে না। আর এই জাতীয় ইমেজ যেগুলো আপনার হচ্ছে সার্কুলার, পুরো জিনিসটাই দেখানো প্রয়োজন, সেই জাতীয় জিনিসের জন্য ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করা হয় তাহলে কন্টেইন ব্যবহার করাটা হচ্ছে বেটার। আর আমি সবসময় একে যেহেতু সেন্টার থেকে দেখানোটা দরকার, সেন্টার থেকে দিয়ে দিই। আর একে আমরা এখন কি করতেছি, একটু হালকা করে 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিচ্ছি, যেন টেক্সটটা আমার সবসময় সেন্টারে থাকে, ইমেজের যে এই কর্নারগুলোর ওপরে উঠে না যায়। চাইলে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, এখন না চাইলে নাও দিতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রেডিয়াস আছে, আমরা এটা বর্ডার রেডিয়াস না দিলেও হয়। এখন দেখি এখানে আমাদের হচ্ছে ফন্ট আছে, এটা হচ্ছে এক্সট্রা বোল্ড 25 পিক্সেল, তো আমরা এখানে লিখি, টেক্সটটা বসাই 25% অফ। যেহেতু দেখেন এই জায়গাতে একটা ক্লাস করা আছে, আর এর মধ্যে একটাই সিএসএস, নতুন একটা ক্লাস ইন্ট্রোডিউস যদি করি, এখানে আমি অ্যাড করি, তাহলে ওই ক্লাসটা লোড হতেও তো টাইম লাগবে, তাই না? এই জন্যে কী করি, আমি এই ক্লাসেই দেখেন এখন আমি ফন্ট সাইজটা দিয়ে দিতে পারি,
কী জন্যে, যখন যখন আপনি একটা ওয়েবসাইট করবেন আপনাকে সব দিকেই চিন্তা করতে হবে, যে পারফরমেন্স, গুড প্র্যাকটিস সব কিছু চিন্তা করে কাজ করতে হবে। আমি নতুন একটা ক্লাস কিন্তু দিতেই পারতাম, ওইটা খুব বেশি যে সময় নিত এরকম না, কিন্তু বিষয়টা দেখেন এরকমভাবে আমি যদি 100টা নতুন ক্লাস নিই, 200টা নতুন ক্লাস নিই, তখন কিন্তু এটা আমার একটা হিউজ ইফেক্ট ফেলে। এজন্যে আর হচ্ছে সার্ভারে যখন একটা ওয়েবসাইট লোড হয়, প্রত্যেকটা 0.0 মিলি সেকেন্ডও মনে করতে হবে যে ইম্পর্টেন্ট গুড এসিওর জন্য। যে কারণে আমরা হচ্ছে চেষ্টা করি আর কি সবসময় চিন্তা ভাবনা করে ক্লাস নেওয়া, এলিমেন্ট নেওয়া, এক্সট্রা এলিমেন্ট না নিয়ে কীভাবে করা যায়, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করি। আর যেহেতু এক্সট্রা বোল্ড, আমি একে 900 দিয়ে দিলাম আর কালারটা সেট করে দিলাম। দেখেন আমাদের যেহেতু এই যে ফন্টটা সেম না, এজন্য হয়তো একটু এদিক ওদিকে লাগতে পারে। এখন দেখেন আমার চলে আসছে, এই যে আমি এখন স্লাইডও করতে পারি। তো স্লাইড যেহেতু আমার আর বাকিগুলো ডিজাইন করা নেই বলে আমি দেখতে পাচ্ছি না। এরপরে দেখেন এখানে গ্যাপ আছে কত করে, আমরা যদি এখানে এখন দেখি 20 পিক্সেল 20 পিক্সেল করে গ্যাপ আছে, তাহলে এটা হেডিং 1 স্লাইড, প্রথম স্লাইডটাই হেডিং 1। আমি আবার ভুল জায়গাতে নিয়ে নিছি, ওর ভিতরে নিয়ে নিছি, টেক্সটটা বসালাম। আমি এখন চাইলে দেখেন এই যে গ্লোবালে আমাদের হচ্ছে এই গ্লোবাল সেটিংস দেখিয়েছিলাম, এই বলেছিলাম যে প্রয়োজন যখন যখন হবে তখন তখন এখানে এসে আমরা একটা একটা করে করব আর দেখাবো। তবে যদি আপনি প্রথমেই ফুল ফিগমাটা এক্সপ্লোর করে এইগুলো সেরে নেন, সেটা হচ্ছে বেটার। আমি এগুলো বাকি রেখেছিলাম যেন একবারে সেই দিন সব বুঝাইলে কষ্ট হয়ে যেত, বিধায় এটা আমি বাকি রেখেছিলাম যে একটা একটা করে বোঝাবো। এখন সুন্দর রেসপন্সিভ একটা আমরা মজার সিএসএস শিখব, সেটাকে বলা হচ্ছে ক্যালকুলেশন ফাংশন, সিএসএসের ফাংশন, যেটা 3টা আর্গুমেন্ট নেয়। এটার নাম হচ্ছে ক্ল্যাম্প ফাংশন, ফাংশনটার নাম হচ্ছে ক্ল্যাম্প। এটা হচ্ছে 3টা আর্গুমেন্ট নেয় প্রথমটা। আর এই ক্ল্যাম্প ফাংশনটা ফন্ট সাইজ, গ্যাপ, হাবিজাবি যত জায়গায় প্রয়োজন সব জায়গাতেই আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমটা দেখেন হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে দেখেন আমার হেডিং 1-এর মিনিমাম ভ্যালু কত আছে, যে 32 পিক্সেল। তো 32 পিক্সেল লিখি আমি প্রথমটা। মাইক্রোফোন আমার মুখের সামনে, তো এই জন্য কিবোর্ড দেখতে পাচ্ছি না বলে একটু ঝামেলা হচ্ছে। 2 নম্বর আর্গুমেন্টটা ফাঁকা রাখি, আর 3 নম্বর আর্গুমেন্টটা হলো বড়, সবচাইতে বড় কত। এই দেখেন এখন এখানে আসছে 65 পিক্সেল, তো আমি সবচাইতে বড় ওকে লিখে দেব 65 পিক্সেল। আর মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে স্কেলিং, অ্যাকচুয়াল ফন্ট সাইজ কত হবে। তো আমরা মনে করেন যে লিখলাম যে 4 ভার্টিক্যাল ওয়াইড, এই মাঝখানের আর্গুমেন্টটা ভার্টিক্যাল ওয়াইডে লিখি আমরা। ভার্টিক্যাল ওয়াইডে লিখি কেন, যেন স্ক্রিনের ওয়াইড ছোট বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওইটা স্কেল ডাউন আপ করে। এখন দেখেন এখানে কি কাজ হয়, এই যে 32 পিক্সেল আমি মিনিমাম ফন্ট সাইজ দিলাম, ও এর চাইতে নিচে কোনো সময় যাবে না, অর্থাৎ মোবাইল ডিজাইনে গেলে আমার অ্যাকচুয়াল ডিজাইনটা ঠিক থাকলো। আর 65 পিক্সেল যে ম্যাক্সিমাম দিলাম এর উপরেও কোনো সময় উঠবে না, অর্থাৎ পিসিতে গেলেও আমার ডিজাইনটা ঠিক থাকলো। এখন মাঝখানে যে ক্যালকুলেশন দিলাম, এটা হচ্ছে এর মাঝখানের যে মানে ডিভাইসগুলো আছে, যেমন ছোটো মনিটর, মনে করেন 14 ইঞ্চি 13 ইঞ্চি মনিটর, আইপ্যাড, এই জাতীয় জিনিসগুলো থেকে ফ্লেক্সিবল করার জন্য এক একটার ওয়াইড এক এক রকম থাকতে পারে না। যেমন এখানে আমরা দিছি যে পিসি যত বড়ই হোক মনিটর, এর বাইরে কিন্তু যাবে না ওয়াইড, কিন্তু এর মনিটর হইতে পারে কি, মনে করেন একটা 12 ইঞ্চি, একটা 13 ইঞ্চি, একটা 14 ইঞ্চি, একটা 15 ইঞ্চি, এরকম বিভিন্ন সাইজ আছে। তো ওই সাইজগুলোতে যে যেন একটা টেক্সটটা এর ভিতরে চলে না আসে, ইমেজটা ওর ভিতরে চলে না যায়, এই জন্যে আমরা এই ক্যালকুলেশন সিস্টেমগুলো ব্যবহার করি ফ্লেক্সিবিলিটি রাখার জন্যে। এখন আমরা এই যে মাঝখানে ভার্টিক্যাল ওয়াইডটা লিখছি, এটা আমরা কিন্তু আন্দাজে লিখি না, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন করে লিখি। কিভাবে ক্যালকুলেশন করে দেখেন, সবচাইতে বড় ফন্ট সাইজ কত ছিল আমার 65। এইটাকে দেখেন ডিজাইনে আমার ডিজাইনটার স্ক্রিন ওয়াইড কতটুকু 1920 পিক্সেল। তো এটাকে আমরা এখন 1920 পিক্সেল দিয়ে ভাগ দিব, গুণিত 100, এই হলো আমার ভার্টিক্যাল ওয়াইড। দেখেন 3.38। তো এখানে আমাদের 4 দিছি, একটু বেশি হয়ে গেছে, 3.38 আছে, আমি 3.5 দিলাম, একটু কমায়েই রাখলাম যেন মানে একটু ছোট হয় ছাড়া একটু বড় না হয়।
অন্যান্য ডিভাইসগুলোতে, একটার মধ্যে আরেকটা ঢুকে না যায়। এখন যদি আমরা আসি, দেখেন কালার এটার হচ্ছে কেমন আছে, হোয়াইট। তো হোয়াইট কালার আমাদের আর কোথাও প্রয়োজন হয়েছে কিনা দেখি। দেখেন আর কোথাও প্রয়োজন হয়নি, বা হয়েছেও, এই যে যেমন যেমন বাটনেই হোয়াইট কালার। তো আমরা এই কালারের জন্য একটা ক্লাস লিখতে পারি, কালার হোয়াইট। এর কাজ হবে শুধু হোয়াইট কালারটা অ্যাড করা, আর কোনো কিচ্ছু না। তো এটাকে দেখেন আমরা এই যে লক করে দিলাম। কিভাবে লক করলাম, ক্লাসের সিএসএস লেখা শেষ, অ্যাডভান্সে গেলাম, এই যে নিচে দেখেন লক সিলেক্টর স্টাইল। তাইলে হবে কি, আপনি এই ক্লাসটা তো মাল্টিপল জায়গাতে ব্যবহার করবেন, ভুলবশত অন্য কোনো সিএসএস এতে ঢুকে যাবে না। এখন আমাদের টেক্সটটা রাইট চলে আসছে, আমরা এই টেক্সট লেফটের জন্য, টেক্সট সেন্টারের জন্য নিই, আমাদের এটা প্রয়োজন হতেই পারে। টেক্সট লেফট, টেক্সট লেফটের কাজ হবে মনে করেন শুধুমাত্র টেক্সটকে লেফটেই নেয়া, এই শেষ। আর এইটা যেহেতু আপনাদের হচ্ছে স্লাইডারের টাইটেল, এর জন্য ইউনিক একটা ক্লাস নিয়ে আমরা, যেটা শুধু এই স্লাইডারের ভেতরের আইটেমসগুলোকেই ইফেক্ট করবে। এখানে যদি আমার 10টা স্লাইডার থাকে, সেই হেডিংসগুলোকেই ইফেক্ট করবে। কেমন, এই যে দেখেন, এই যে ক্লাসের যে এই কী বলে, আমরা যে ফন্ট সাইজটা ক্যালকুলেশন করে নিলাম, এই ফন্ট সাইজটা আমি এই ক্লাসে দিচ্ছি। কী জন্য দিচ্ছি, যেহেতু হেডিং 1 একবারেই থাকবে, পরের স্লাইডারে যেহেতু আর আমরা হেডিং 1 ব্যবহার করব না, তখন তো হেডিং 2 ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে হবে কি, ফন্ট সাইজ তো হেডিং 2 এর হিসাবে আসবে গ্লোবাল থেকে। হেডিং 2তে তো আমাদের 30 পিক্সেল আছে, অন্য কোথাও আরও ছোটো প্রয়োজন হতে পারে হেডিং 2 এর জন্য। তাহলে কি হলো, আমাদের ডিজাইনটা তার ঠিক থাকলো না, যে জন্য গ্লোবালে আমি ঠিক করে রাখলাম যেন অন্যান্য পেজে আমার ঠিক থাকে। আর স্লাইডারের জন্য যে ক্লাসটা নিছি, এই ক্লাসে এসে স্লাইডারের সিএসএসের জন্য আমি এই ফন্ট সাইজটা দেখিয়ে দিলাম। এইবার দেখেন যদি লাইন হাইট দেখি, এইটা দেখেন আছে কি, এটা হচ্ছে মিডিয়াম আছে। তাইলে এখন সব জায়গাতেই মিডিয়াম থাকবে, মিডিয়াম মানে হচ্ছে 600, আমি 600 করে দিলাম গ্লোবালি। এটা দেখেন যে এখন লাইন হাইট কত আছে, 110%, তার মানে 1.1। তাইলে আমরা এখানে 1.1 করে দিই, লাইন হাইট হয়ে গেল। এবার আমাদের এই জায়গাতে একটা টেক্সট আছে, একটা টেক্সট বসাই। এটা যেহেতু ছোটো টেক্সট, আমরা এই জায়গাতে চাইলে দেখেন এই যে ট্যাগস, এইচটিএমএল ট্যাগস পরিবর্তন করতে পারি, একটা প্যারাগ্রাফ বানাই দিতে পারি এটাকে। যেহেতু এটা ছোটো টেক্সট, প্যারাগ্রাফের দরকার নেই, এটা জাস্ট একটা ডিপ থাকলেই যথেষ্ট। এবার দেখেন, যেহেতু এই যে জিনিসটা মাল্টিপল টাইম স্লাইডারের ভিতরে থাকবে, এটাকে যদি ডিজাইনের আপডেট করতে হয়, তাইলে তো আমরা বারবার আপডেট করব না ডিজাইনের আপডেট। এজন্য এইটাকেও একটা ক্লাস দিয়ে রাখি আমরা। অথবা চাইলে দেখেন এখানে আর অন্য কোনো টেক্সট কিন্তু আমার নাই স্লাইডারে, যে জন্য আমরা কি করতে পারি, এই যে কমন যে ক্লাস ছিল, এই ক্লাসেও আমরা একটা জাস্ট ডিজাইনটা করে দিতে পারি। দেখেন ওই যে যেটা বললাম যে এক্সট্রা ক্লাস, এক্সট্রা এলিমেন্টস যত কম লোড করাবো আমরা তত ভালো। তাহলে এটা দেখেন 30 পিক্সেল আছে। মোবাইলে কত আছে দেখি, মোবাইলে আছে আমাদের কই 14 পিক্সেল। তাহলে এখন আমরা এটাকে আবার ক্যালকুলেশন করি, অনেকগুলো ক্যালকুলেটর হয়ে গেছে। 30/1920 ইন্টু 100, 1.56। তো এইখানে দেখেন আমি ক্যালকুলেশনের জন্য ক্ল্যাম্প নিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ইন্ড। তাহলে সবচেয়ে ছোটো ফন্ট সাইজ যেইটা, তারপরে ভার্টিক্যাল ওয়াহিড, তারপরে যে ম্যাক্সিমাম ফন্ট সাইজটা। এই তো দেখলাম আমরা, দেখি আমি আর একটু ভুল করলাম নাকি, 30 পিক্সেল, 32 পিক্সেল না আসলে। ওকে, তো এখন যদি আমরা ফ্রন্ট ইন্ডে চেক করি, তাহলে দেখেন, দেখি আমরা কোথাও ইস্যু হলো কিনা। এই যে একটা টুলস, এটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। এটা দিয়ে কি করা যায়, যে কোনো ফন্টের ডিটেল কুইকলি দেখা যায়। যেমন এই ফন্ট সাইজটা 65 পিক্সেল, লাইন হাইট 72, ফন্ট ওয়েট 600, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি। এইটাতে যদি দেখি, এটাতে দেখেন 16 পিক্সেল আসতেছে। তার মানে আমাদের ক্যালকুলেশনটা
ঝামেলা করতেছে। ঝামেলা করার কারণ কি দেখেন, এই যে যে এলিমেন্টটা এইটা মানে একেবারেই ফন্ট সাইজটা খুব বেশি ছোট হয়ে যাচ্ছে ক্যালকুলেশনের হিসাবে, বা আমাদের এই যে এখানে যে ক্লাস ইয়েটা দিছি আমরা ক্লাসটা, ওইটা হচ্ছে বাই ডিফল্ট বডির ফন্ট সাইজ যেহেতু 16 পিক্সেল করা আছে, বাই ডিফল্ট আর কি এটা ওভাররাইট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আবার আমরা তখন ক্লাস নিই, লিখি যে হিরো স্লাইডার ডেসক্রিপশন, যখন দেখতেছি যে ওই জায়গাতে দিলে ওটা হচ্ছে ওভাররাইট হয়ে যাচ্ছে, তখন আমরা ধরেন যে এখানে ক্লাস নিতে পারি, বা এখানে আমরা ইনস্পেক্ট করে দেখি আসলে ওভাররাইট হচ্ছে কি না, নাকি আমার জিনিসটা ঠিকই আসতেছে কিন্তু কাজ করতেছে না। এই জায়গাতে দেখেন আমরা ক্যালকুলেশনের যে ফাংশন লিখছি এই জায়গাতে দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের ক্যালকুলেশন ফাংশনটা আগের বার আসছিল না। এবার দেখি আমাদের কি অবস্থা, এবারও দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজ চেঞ্জ হয়নি, কী জন্য হয়নি আমরা একটু দেখি। হিরো স্লাইডার ডেসক্রিপশন এখানে আসছে, এই যে এই জায়গাতে কোনো আর্গুমেন্ট ভুল আছে আমার, 14 পিক্সেল দেখি, ও এই দেখেন ক্ল্যাম্পের জায়গায় ক্যাম্প লিখে দিচ্ছি আমি আর কি, বানান ভুল হয়েছে, এই জন্য হয়তো আগেরটাও কাজ করতেছিল না। তো দেখেন নতুন আর একটা জিনিস শেখেন, এই যে আপনি একটা এক্সট্রা ক্লাস লিখে ফেললেন, এই ক্লাসটা তো এখন আপনার আসলে দরকার নাই, তাহলে এটাকে এভাবে রেখে দেবেন না দিয়ে দেখেন এই জায়গাতে যে সিলেক্টরের মধ্যে যদি যাই আমরা, তাইলে দেখেন এইখানে সব ক্লাস দেখতে পাচ্ছি। লাস্ট যে ক্লাসটা লিখলেন সেটা আপনি লাস্টের দিকে পাবেন, তো এই ক্লাসটা আমার দরকার নেই, এই ক্লাসটা আমি জাস্ট রিমুভ করে দিলাম। তো এখন দেখি যে আমি বানানটা ঠিক করে যে ঠিক আছে কিনা, এ আর এল এর পজিশনটা উল্টোপাল্টা হয়ে গেছে, এখন দেখেন ঠিক আছে। এখানে ফন্ট ওয়েট ছিল মিডিয়াম, তার মানে ফন্ট ওয়েট আমার 600, ফন্ট ওয়েট দিয়ে দিই 600, যেহেতু ফন্ট ফ্যামিলি আমাদের আলাদা এই জন্য একটু দেখার ডিফারেন্স লাগতে পারে, তো আমি এই জায়গাতে বা 400 দিয়ে রাখি, তাইলে ওইটার মতো দেখতে মনে হবে। এক একটা ফন্ট ফ্যামিলির জন্য কিন্তু ফন্ট ওয়েট এক এক রকম দেখতে, এই জিনিসটা আবার একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। দেখেন হয়ে গেল। এখন দেখেন আমাদের গ্যাপটা কি আমরা দিছিলাম 20 পিক্সেল গ্যাপ, মেবি গ্যাপ দিই নাই আমরা। তো এখানেও তাহলে আমরা একটা ক্লাস দিয়ে দিই, যেহেতু মাল্টিপল স্লাইডারে ব্যবহার হবে, স্লাইডার কন্টেন্ট বক্স, এটা যেহেতু টপ থেকে আসবে, আমি যে অ্যালাইনমেন্ট লেফট টপ করে দিলাম, গ্যাপটা 20 পিক্সেল সেট করে দিলাম। এবার আছে আমাদের একটা বাটনটা দেখেন এই একটা ডিজাইনের বাটনই বেশ অনেক পেজেই আছে আর কি। তো আমি এখানে বাটনটা যেহেতু আইকন আছে, বাটনটা তৈরি করার জন্য আমরা এই যে বিল্ট ইন বাটন যেটা, এটাও ব্যবহার করতে পারি, তবে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে টেক্সট লিঙ্ক আর লিঙ্ক র্যাপার। কারণ কি বাটনের নিজস্ব কিছু সিএসএস আছে যেগুলো ওভাররাইট করতে হয়, ওভাররাইটিংটা আমার কাছে সবসময় একটু ঝামেলার মনে হয়, এর জন্য আমি আর কি এই টেক্সট লিঙ্ক আর হচ্ছে লিঙ্ক র্যাপার ব্যবহার করি। এই সবগুলো জিনিসই আপনার সেম আইটেম করে পুশ করে, যেমন এটাও অ্যাঙ্কর, আগে বাটনও অ্যাঙ্কর, টেক্সটও অ্যাঙ্কর, কিন্তু এর মধ্যে কিছু হচ্ছে বেনিফিট আছে। যেমন বাটন যদি নেন আপনি তাহলে ওভাররাইট করার একটা প্যারা আছে, যদি টেক্সট লিঙ্ক নেন ওখানে জাস্ট টেক্সটই লিখতে পারবেন আপনি, অন্য কোনো কিছু দিতে পারবেন না। কিন্তু যদি লিঙ্ক র্যাপার নেন তাহলে যে কোনো জিনিসের ভিতরে দিয়ে আপনি লিঙ্ক র্যাপার দিয়ে আর কি যে কোনো জিনিসকে র্যাপ করতে পারবেন। তো এখানে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, যেমন মনে করেন আমাদের একটা টেক্সট লাগবে, যেমন মনে করেন আমাদের একটা ইমেজ লাগবে, দেখেন দুইটা জিনিস এখানে আমি দিয়ে দিলাম। তো একটা ক্লাস দিই প্রাইমারি বাটন। প্রথমে আমাদের প্রাইমারি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট, ফন্ট সাইজ আছে কত দেখেন, ফন্ট সাইজ আছে 20 পিক্সেল, আর মোবাইলে যে যদি দেখি কত আছে, মোবাইলে যে আছে 8.2 পিক্সেল, এটা বেশি ছোট হয়তো বা, তো আমি ডিজাইন যখন করি তখন ওইটা ওইভাবে করিনি। তো ক্ল্যাম্প এখানে আমি একটা ফাংশন দিয়ে দিচ্ছি, 12 পিক্সেল দিচ্ছি, মিনিমাম ফন্ট সাইজ 1.25 ভার্টিক্যাল ওয়াইড। আমি এই জিনিসগুলো ইউজুয়ালি ব্যবহার করি বলে আমি একটু আন্দাজের উপরেই দিচ্ছি আর কি, এখন প্রত্যেকটা আর কি ক্যালকুলেট করতেছি না।
কত দেখলাম, বড়টা 20 পিক্সেল মনে হয়। বিশ পিক্সেল। তাহলে আমাদের ফন্ট সাইজটা হয়ে গেল। এবার দেখতেছি যে ওইটা রোতে আছে, সেন্টারে আছে, এখানে গ্যাপ আছে কতটুকু দেখেন, এখানে গ্যাপ আছে 20 পিক্সেল। আচ্ছা এখানে দেখেন আমরা এই যে আইকনের জন্য ইমেজ না নিয়ে এখান থেকে আইকন নিতে পারি। এই যে দেখেন আইকন। তো এখন এখানে আমি গ্যাপ দিয়ে দিলাম 20 পিক্সেল। এখন আমার প্যাডিং আছে কত দেখেন, এই যে যদি দেখি উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে আছে 25 পিক্সেল প্যাডিং। তো এখান থেকে আমি এই যে অ্যাডভান্স সাইজ অ্যান্ড স্পেসিং, এখান থেকে প্যাডিং দিচ্ছি 15, 25, 15, 25। এখন যদি দেখি আমাদের বর্ডার রেডিয়াস আছে কতটুকু দেখেন 12 পিক্সেল। তাহলে এখন যদি আমরা এখানে যাই, এই যে অ্যাডভান্স, এই যে বর্ডারের মধ্যে থেকে বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম 12 পিক্সেল। এখন দেখেন এই বাটন যেহেতু গ্লোবালি পুরো ওয়েবসাইটে ব্যবহার হবে, তাইলে বাটনের টেক্সটের জন্য তো আমরা এই সেম ক্লাসটা ব্যবহার করতে পারি, কিন্তু আইকন এমন একটা এলিমেন্ট যেটা আপনি এই অন্য কোনো এলিমেন্টের ক্লাস ধরে কন্ট্রোল করতে পারেন না। এই জন্য আর কি আইকনকে আমরা একটা ক্লাস দিয়ে নিচ্ছি। এখানে দেখেন এখন আমি হচ্ছে কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, মনে করেন আমার 20 পিক্সেল বা 25 পিক্সেল ফন্ট সাইজ দরকার। এই জায়গা থেকে আবার দেখেন বিভিন্ন লাইব্রেরি আছে, ফন্ট অসাম, লিনিয়ার আইকন, দুইটা লাইব্রেরি বাই ডিফল্ট থাকে। আমি লিনিয়ারের আইকনগুলো পছন্দ করি। আমরা চাইলে নতুন লাইব্রেরিও অ্যাড করতে পারি, প্রিমিয়াম, ফ্রি সব রকম। তো এখান থেকে আমি একটা অ্যারো নিয়ে নিই, দেখেন এই যে অ্যারো, বা এখানে আমি আবার সার্চও করতে পারি। যদি লিখি অ্যারো, তাও দেখেন অ্যারোর যতগুলো ভেরিয়েন্ট আছে সব আমাকে দেখাই দিল। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। তো বাটনের টেক্সট চেঞ্জ করি, এখন দেখেন আমার বাটন কমপ্লিট। এইবার দেখেন এই বাটনের উপরে হচ্ছে 40 পিক্সেলের একটা মার্জিন আছে। তো এই যেহেতু প্রাইমারি বাটনে তো প্রত্যেকটা জায়গাতে আর ওরকম মার্জিন থাকবে না, এই জন্যে ক্লাসটাকে লক করে দিলাম আমি, আর ওপরে যে মার্জিনটা সেট করে দিলাম আইডি ধরে। এবার একটা জিনিস দেখেন, এই বাটনটা তো আরও বিভিন্ন জায়গায় আমার প্রয়োজন হতে পারে, যে কারণে এই বাটনে অনেক কাস্টম সিএসএস করা লাগলো না আমার। দেখেন যেটা যদি আবার নতুন করে একটা বাটন ক্রিয়েট করি, ক্লাসটাকে বসাতে হবে ঠিক আছে, কিন্তু জিনিসটা আমার কি করতে হবে, আইটেমসটাকে নিতে হবে, ক্লাস বসাতে হবে, আইকনটাকে নিতে হবে, ক্লাস বসাতে হবে, আইকন কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। এটা মানে লং টাইমিংয়ের বিষয়। তো এই জাতীয় জিনিসগুলো কি করতে পারি আমরা, এখানে ছোট্ট পেন্সিল আইকনে ক্লিক দিয়ে এই যে মেক রিইউজেবল করে রাখতে পারি। আমি এখানে লিখলাম হোয়াইট বাটন। তো হোয়াইট বাটন বলে আমার একটা বাটন চলে আসলো। এই রিইউজেবল করার ফলে হলো কি, এই যে এলিমেন্টসটা বাটনটা দেখেন আমাদের এই যে অক্সিজেনের টেমপ্লেটসের মধ্যে চলে আসলো। দেখেন এই যে হোয়াইট বাটন। আবার যদি আমরা এখন এখানে যাই, এটা একটু রিলোড দিই ব্রাউজারটা আমরা, তাহলে দেখেন এই যে রিইউজেবলস এর মধ্যে দেখেন আমার হোয়াইট বাটনটা চলে আসছে। এখন যদি এই হোয়াইট বাটন এলিমেন্টসটাতে ক্লিক দিই, আমার এখানে দুইটা অপশন আসে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে এডিটেবল। তো চলেন সিঙ্গেল বসাই আগে একটা, এমনিতে জাস্ট টেস্ট করার জন্যে। কোথায় বসলো আমার বাটনটা, আর কি পুরো জিনিসটার বাইরে এসে বসছে। আমি ক্যারাজলের মধ্যে নিয়ে যেয়ে বসাই। বা আমি এই জায়গাতে সিলেক্ট করে যে জায়গাতে বসাতে চাই সেটা সিলেক্ট করে নিয়ে এসে এখানে ক্লিক দিলেই বসাতে পারি। দেখেন আমাদের বাটনটা চলে আসছে। একটা হলো, প্রথমটা আসলো হচ্ছে আমার সিঙ্গেল, আর দ্বিতীয়টা হচ্ছে এডিটেবল।
দেখেন পার্থক্যটা কোথায়। প্রথমটা যেটা আসছে সিঙ্গেল, এটার কোনো কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন না, না টেক্সট, না কোনো সিএসএস, কোনো কিচ্ছু না। জাস্ট যেরকম আছে ওরকমই ব্যবহার করতে হবে। এই জাতীয় জিনিসগুলো কখন ব্যবহার হয়, মনে করেন টেস্টিমোনিয়াল সেকশন, এটা তো একটা ওয়েবসাইটের বেশ কয়েকটা পাতায় থাকতে পারে, ডিজাইন সেম, কন্টেন্ট সেম, এভরিথিং সেম, তখন আমরা এটা হচ্ছে সিঙ্গেল ব্যবহার করি, যেন এক জায়গাতে পরিবর্তন করলে সব জায়গাতে হয়। সিঙ্গেলগুলো কি করা যায়, এই যে ওপেন অ্যান্ড এডিট রিউজেবল পার্ট, এটা এডিটরে ওপেন করে ডিজাইন কন্টেন্ট যা কিছু প্রয়োজন পরিবর্তন করা যায়। ওইটা কি করে, যত জায়গায় সিঙ্গেল হিসেবে ব্যবহার করা আছে সব জায়গাতে পরিবর্তন করে দেয়। আর এডিটেবল করলে হয় কি, আপনি চাচ্ছেন এখন এখানে নতুন ক্লাস অ্যাড করবেন, করেন, নতুন কন্টেন্ট দিবেন, দেন ডিজাইন চেঞ্জ করবেন, করেন, মানে ওই জিনিসটাকে নিয়ে আপনি আবার যে কোনো প্রকারের মডিফিকেশন করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। তো আমাদের যেহেতু এক একটা স্লাইডারে আর কি এক এক রকমের লিঙ্ক হবে, এই জন্যে বাটনটাকে আমরা এডিটেবল হিসেবেই এখানে রাখছি। এইবার দেখেন কই আমি এই জায়গাতে একটু লেআউটে প্রথম থেকে আপনাদের দেখাইনি। এখন দেখেন, এই যে দেখেন যে ইমেজটা কিন্তু ফুল হাইট, অথচ আমার এখানে কন্টেন্টের কিন্তু প্যাডিং আছে। এখন যদি যাই, দেখেন আমরা এখানে তো আমার এই এলিমেন্টটা ফুল হাইটে যায় নাই, তাইলে আমার তো এখন ব্যাকগ্রাউন্ড ফুল হাইট নেওয়াটা একটু ডিফিকাল্ট। এই জিনিসটা আমরা সলভ করতে পারি সরাসরি। মনে করেন যে এই যে আমাদের যে স্লাইডার, এইটাতে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি ইমেজটা, এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি, অথবা যেটা করতে পারি, এটা যে প্যাডিং, এই প্যাডিংটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম, দিয়ে ইনার আইটেমের যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা আমরা এখানে, এই যে প্যাডিংটা ছিল সেটা হচ্ছে ইনার আইটেমে দিয়ে দিই। তাহলে দেখেন এই পাশের ইমেজের বক্সটা আমার ফুল হাইট হয়ে গেল। আবার এদিকে কন্টেন্টের জায়গাতে আমার প্যাডিংটাও ঠিক থাকলো। এখন দেখেন এইখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েও করতে পারি, সরাসরি ইমেজ নিয়েও করতে পারি। তো আপনার জন্য সুবিধা হবে যদি এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেন। তো আমি ইমেজটা আমার ডাউনলোড করা নেই, আমি রিসেন্টলি আর কি করছি। তো এখন ফিগমার থেকে আর এইভাবে মনে হয় এক্সপোর্ট করা যায় কিনা দেখি, জাস্ট ওই সাইজে এক্সপোর্ট করা যাবে, কিন্তু আমি চাচ্ছি অ্যাকচুয়াল ইমেজটাকে কি এক্সপোর্ট করা যাবে। হ্যাঁ যাবে। তো এখন দেখেন, কেননা এই অ্যাকচুয়াল ইমেজ আমি ওই কাট সাইজ নিয়ে এসেও ব্যবহার করতে পারতাম, কিন্তু না করে আমি অ্যাকচুয়াল যে সাইজ, র্যান্ডম সাইজ ইমেজটার ওই সাইজেই নিয়ে আসছি। কারণ কি, ক্লায়েন্ট তো এটা পরিবর্তন করবে, তাই না? ক্লায়েন্ট যখন পরিবর্তন করবে তখন কি হবে, ক্লায়েন্ট তো আর হচ্ছে আপনার মতো ডেভেলপার না, বারবার তো ইমেজটা করতে পারবে না সে, তাই না? বারবার তো ইমেজটা এইভাবে কাট করে নিয়ে এসে আপলোড করতে পারবে না। সে যে কোনো একটা ইমেজ দিবে, সেটা আমাদের হচ্ছে ফিট হতে হবে। এত মেসেজ আসছে কোথায়, মেইল তো মেইল। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে এই যে ইয়েটা আছে, আমাদের ডিজায়ার অনুযায়ী একে কনফিগার করে নিই। এইবার দেখেন আমাদের দুই পাশে যে গ্রেডিয়েন্টটা আছে, এইবার বিষয়টা দেখেন, আমাদের ইমেজটা কিন্তু একদম এজের সঙ্গে যায় নাই। তো না যাওয়ার কারণে আমাদের এইখানে ইমেজটা একটু বেশি চওড়া মনে হচ্ছে। এক কাজ করি, এটাকে আমরা আরেকটা র্যাপ করে দিই, দিয়ে এই ডিপটাকে আমরা এখন নিই। মনে করেন এটাও যেহেতু আমার বারবার রিপিট হবে, স্লাইডার ইমেজ র্যাপার,
তো একে আমরা এখন 85% ওয়াইড দিই, হাইট দিই 100%। এবার দেখেন ঠিক আছে। এইবার একটা নতুন জিনিস আপনারা শিখেন, বিফোর আফটার। এর আগে আমি মনে হয় বলেছি, কিন্তু দেখিয়েছি কিনা আমি মনে করতে পারতেছি না, যে বিফোর আফটার দিয়ে আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট জিনিসটাকে এক্সিকিউট করব। আবার এখানে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারি, কিন্তু বিফোর আফটারটা দিলে আপনার নিজের জন্য আর কি কন্ট্রোলিংটা বেশি ভালো থাকে। বিফোর আর আফটার করার জন্য যেটা করতে হয়, আমাদের লেআউটে যে এই যে পজিশনটাকে রিলেটিভ করতে হয়। এখন এই যে স্টেটের থেকে দেখেন বিফোর আর আফটার আছে, তো যে কোনো একটা আমরা পিক করব, সেটার পজিশন করব অ্যাবসোলুট, টপে দিলাম 0, লেফটে দিলাম 0। তার মানে বুঝতে পারতেছেন এই কোণার থেকে আর এই বাম পাশ থেকে জিনিসটা শুরু হবে। এখন যদি এটার আমরা ওয়াইড দিই 100%, হাইট দিই 100%, তাহলে আমরা কোনো কিছুই ভিজুয়াল দেখতে পাচ্ছি না, কেননা ওটা এখন ট্রান্সপারেন্ট। যদি আমরা একটা কালার দিই, তাহলে দেখেন দেখতে পাচ্ছি যে একটা ডিপ জাতীয় কোনো কিছু চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপ না ওটা। আমরা চাইলে একটা ডিপ ওর ভিতরে নিয়েও করতে পারতাম। তো এলিমেন্ট একটা নতুন লোড হতো, আমরা এলিমেন্ট লোড না করে একটা সিএসএস ইন্ট্রোডিউস করে দিলাম জাস্ট। এবার দেখেন যদি এটা করি বিফোর বা আফটারটা ফুল ওয়াইড ফুল হাইটে, এবার আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাতে দেখেন গ্রেডিয়েন্ট আছে আমার। তো এখানে 3 কালারের আমি একটা গ্রেডিয়েন্ট নেব। প্রথমটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের যে ব্লু, শেষেরটাও আমার ব্যাকগ্রাউন্ডের যে ব্লু, আর মাঝখানেরটা আমার হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। এটাকে যদি আমি রোটেট করে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে দেখেন এইটা আমার এখন হয়ে যাচ্ছে সেম। দেখেন তাহলে প্রথমটাকে আমি দিলাম হলো 10% যাবে, আর লাস্টেরটাকে দিলাম আমি হচ্ছে লাস্টের 10% নেবে, আর মাঝখানেরটা 80% নেবে। এখন দেখেন আমাদের ডিজাইনের সঙ্গে যে প্যাটার্নটা ছিল আর কি মিক্স হয়ে যাচ্ছিল, সেই প্যাটার্নটার সঙ্গে ম্যাচিং হয়ে গেল আমাদের। দেখেন যখনই আপনি একটা এলিমেন্টসে নিয়ে কাজ করতেছেন, তখনই কি করতে হবে, সঙ্গে সঙ্গে ওই এলিমেন্টটা পুরো কমপ্লিট। এবার আপনাকে যেতে হবে ওইটার রেসপন্সিভের দিকে। তো এই সেকেন্ড ব্রেক পয়েন্ট যেটা, এটাতে আমাদের কাজ করা লাগে না খুব একটা, কেননা এইটাই অ্যাকচুয়ালি পেজ ওয়াইড যেটা আমরা দিছি আর কি। আর এইটা হচ্ছে তারও ওপরে যদি থাকে, তো তারও ওপরেও যা থাকবে ওই ওয়াইডে গেলেও তো সেটাই থাকবে। এই জন্য এটাতে খুব বেশি কাজ আমাদের করা লাগে না। পরেরটা 3 নম্বরটাতে যাই, যে দেখেন এখন আমাদের অবশ্যই কিছু কাজ করা লাগবে। তো মোবাইল ডিজাইনটাতে এখান থেকেই সাধারণত মোবাইল ডিজাইনটা এক্সিকিউট শুরু হয়। দেখেন মোবাইল ডিজাইনটা সেমই আছে, জাস্ট ফন্ট সাইজটা ছোটো হয়ে গেছে, আর এই যে এই কন্টেন্টটার ওয়াইডটা 100% হয়ে গেছে। তো 100% যদি হয়ে যায়, তাহলে এখন এটাকে আমরা এখানে রো করে দিই, এইটাকে আমরা এখন করে দিই। এইটার জন্য তো আবার একটা তাহলে ক্লাস নিতে হবে, বা ক্লাস দরকারই নেই এই জায়গাতে, এই এলিমেন্টেরও দরকার নেই। জাস্ট আমরা ইমেজটাকে বাইরে নিয়ে আসি, একে রিমুভ করে দিই, একে এমনি ওয়াইড 80% দিলেও কাজ করবে। তো এখন একে আমরা অ্যাবসোলুট করে দিই, টপ 0 রাইট, যেহেতু আমাদের একটু জায়গা থাকবে 32 পিক্সেল দিলাম। এইবার দেখেন এটা এক্সট্রিম হয়ে গেছে। কেননা এর যে প্যারেন্ট, সেই প্যারেন্টকে আমরা পজিশন রিলেটিভ করিনি। এবার রিলেটিভ করার সঙ্গে সঙ্গে দেখেন ও হচ্ছে চলে আসছে। এখন আমরা দেখতেছি যে একে লেফটের থেকে 0 দিলেও আমাদের প্রবলেম নাই। এইবার এই যে কন্টেন্টের আইটেম, এটা তো নিচে চলে গেল। এখন একে ঠিক করার জন্য যদি আমরা লেআউট থেকে রিলেটিভে যাই, পজিশনে যাই, আর একে রিলেটিভ করে একটা জেড ইন্ডেক্স দিয়ে দিই, তাইলে দেখেন এ এখন ওপরে চলে আসছে। এখন একে আপনি ওয়াইড 100% দিয়ে দেন, এর ম্যাক্সিমাম ওয়াইড সেট করা ছিল নাকি দেখি। আচ্ছা, যখন এরকম ঝামেলা করবে তখন আমরা মিনিমাম ওয়াইড 100% দিতে পারি। অথবা আমরা ফ্রন্ট ইন্ড ডিবাগিং শিখছি, ফ্রন্ট ইন্ডে যে আমরা ডিবাগিং করি, তার আগে আমি প্যাডিংগুলো অ্যাডজাস্ট করে যাই।
দেখেন আমার প্যাডিং আছে এখানে কতটুকু, 20 পিক্সেল আর হচ্ছে 25 পিক্সেল, নিচে আছে 25 পিক্সেল। এখানে আমি তাইলে 20 পিক্সেল 25 পিক্সেল 20 পিক্সেল 25 পিক্সেলটাকে অ্যাডজাস্ট করলাম। এবার দেখি আমরা যেন যে কি কারণে ওর অ্যাকচুয়ালি 100% ওয়াইডটা আসতেছে না। এই দেখেন 100% কিন্তু ওয়াইডটাও আসেনি। এই জায়গাতে আমাদের যে এই যে বিষয়টা একটু ভালো করে দেখি আমরা, সেটা হচ্ছে এইখানে দেখেন প্রথমে গ্রিড করছিলাম, পরে এসে হচ্ছে আমরা ফ্লেক্স করছি। এই জন্যে এ হচ্ছে মারামারি করতেছে যে গ্রিড লেআউটটার থেকে ফ্লেক্স লেআউটটাও নিবে না, গ্রিডের ক্ষমতা বেশি। এটা বেশি বলতে আর কি এই অক্সিজেনের একটা ইস্যু, যেটা আমরা সলভ করতে পারি আইডি দিয়ে। তাও যদি না হয় তখন আমরা তাইলে কি করার, তখন আমরা দেখেন এই যে ফ্লেক্স না করে, একে কই গেল আমার ক্লাসে, এই যে ফ্লেক্স না করে গ্রিডই করে দিই দেখেন, কিন্তু গ্রিড দুইটার পরিবর্তে একটা করে দিই, তাইলে এখন আমার ইস্যু সলভ হয়ে যাবে। দেখেন এখন এটা 100% চলে আসছে। দেখেন ডিজাইন আমাদের প্রায় ম্যাচিং হয়ে গেছে, জাস্ট হাইটটা কম হবে, এখানে ফন্ট সাইজটা কম হবে, এই সেই। এই ফন্ট সাইজটা যদি মনে হয় আমরা ক্যালকুলেশন করেছিলাম না। আচ্ছা, এটার ফন্ট সাইজ আছে এখানে 10 পিক্সেল। 10 পিক্সেল একদমই ছোট হয়ে যাবে, এই জায়গার থেকে আমরা একটু কম করে দিই, 15 পিক্সেল করে দিই। আর এর ওয়াইডটা 60 করে দিই। আচ্ছা দেখেন আমরা হচ্ছে মোবাইলে এসে এর হাইটটাকে অটো করে দিছি, কেননা দেখেন এখানে অনেক হাইট হয়ে যাচ্ছে, এত হাইট তো আমাদের লাগবে না, কন্টেন্ট ওয়াইজ এর হচ্ছে হাইটটা থাকবে। এখন আমাদের এইটা ডিজাইনের সঙ্গে ম্যাচিং থাকার কথা, একটু এদিক ওদিকে থাকলে সেটাও আমরা চাইলে একদম 100% সেম করে ফেলতে পারবো। যেমন এই ইমেজটা এখন হচ্ছে জায়গা মতো নাই, এর ওয়াইডটা আমরা একটু যদি কম করি, জাস্ট আমি ফ্রন্ট এন্ডে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু আমাদের ক্লাসের টাইম আর বেশিক্ষণ নাই। কই ওয়াইড কই, এই যে এর ওয়াইড মনে হয় দেয়াই নাই নাকি। আচ্ছা, মোবাইলে এসে আমরা একটু ওয়াইডটাকে কম করে দিই, দেওয়া আছে এখানে 85%, এখানে আমরা 60% দিয়ে দিই। এখানে এসে মনে করেন যে 50% দিয়ে দিই, বা 60%ই থাক। দেখেন আমাদের ডিজাইনটা ম্যাচিং হয়ে গেছে। যখন একটা হয়ে গেল সব রকম কাজ ডেস্কটপ থেকে শুরু করে সবগুলো, তখন এমটিগুলো আমরা ডিলিট করে দিয়ে এইটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেব, যে কয়বার প্রয়োজন আমার সে কয়বার ডুপ্লিকেট করে নিই। তাইলেই আমি এখন কন্টেন্ট আর ইমেজ পরিবর্তন করলেই আমার কি হলো, স্লাইডারটা ফুল ফাংশনাল হয়ে গেল। এবার দেখেন এখানে আরও কিছু জিনিস আছে, অটো প্লে আর ইনফিনিটি। অটো প্লে আর ইনফিনিটি কি দেখেন, অটো প্লে যদি দিই অটোমেটিক এটা হচ্ছে মুভ করবে,
বাই ডিফল্ট, যেটা অনেক জায়গাতেই থাকে। আর ইনফিনিটি হলো একটার পরে একটা চলেই যাবে, একটার পরে একটা চলেই যাবে, আর না হলে হচ্ছে যে শেষ হবে আবার পিছায়ে এসে এখন এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম হবে আর কি। যদি আমরা এখন এটা দেখি, দেখেন আমার অটো প্লেটা শুরু হয়ে গেছে। দেখেন এই যে অক্সিজেনের যে স্লাইডার, এর একটা প্রবলেম হচ্ছে এই ডটসগুলো আর এই যে যে নেক্সট অ্যারো, প্রিভিয়াস অ্যারো, এইগুলোকে হচ্ছে ম্যানেজ করার, ডিজাইন করার মতো, কাস্টম ডিজাইন করার মতো কোনো জায়গা রাখেনি। যে জন্য কী করতে হয়, কাস্টম সিএসএস করতে হয় এগুলোর জন্য। যেমন দেখেন এখন আমার প্রয়োজন হচ্ছে এই ডটসগুলোকে ডিজাইন করার, তো এইটাকে আমি সিলেক্ট করলাম, ক্লাসটাকে নিলাম, নিয়ে এই যে সিলেক্টর, অ্যাড সিলেক্টরে এসে বসাই দিলাম। বসাই দিয়ে করলাম কি দেখেন, ফ্লেক্স যেই করলাম, দেখেন ওর মধ্যে যে আইটেমসগুলো আছে ওর ফুল ওয়াইড ছিল, ফুল ওয়াইডটা এখন চলে গেল। তাহলে এখন আমার সব দিক দিয়ে সেন্টারে লাগবে। দেখেন তো এই যে স্লাইডারের যে আইটেমসটা, এটা বটম থেকে কতটুকু ওপরে আছে, 20 পিক্সেল। তাহলে এখানে আমি আপাতত 10 পিক্সেল মতো আছে অলরেডি, আর আমি 10 পিক্সেল অ্যাড করে দিলাম, 20 পিক্সেল হয়ে গেল। এইবার দেখেন আমার কি প্রয়োজন, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার, তাই না? এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো যদি সেম ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাই, এই এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইন টেনে দেখাচ্ছে যে ফুল ওয়াইড। তাহলে ফুল ওয়াইডে তো আর আমরা দেবো না, আমরা তাহলে এই যদি আনঅর্ডার লিস্ট দেখি, দেখেন আনঅর্ডার লিস্টে যতটুকু দরকার ততটুকু ওয়াইড, এই অর্ডার লিস্ট আর কি, আনঅর্ডার লিস্ট না, সরি। এখন দেখেন আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি নতুন একটা সিলেক্টর অলরেডি আছে, এই সিলেক্টরটাকে আমরা নিয়ে এখানে এসে বসাই একে যদি এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তাহলে একে ব্যাকগ্রাউন্ড কি আছে আমরা একটু এক্সপ্লোর করে দেখি। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইটের 20%। তাইলে আমরা এখন এই যে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে এই যে বার এইটা ধরে টেনে আমরা এখানে 20% করে দিলাম, 20 পিক্সেল না, সরি 20% আর কি। এখানে আর সেরকম কোনো ইফেক্ট কোনো কিছুই নাই। এবার যদি দেখি আমাদের ডটসগুলোর মাঝখানে 10 পিক্সেল করে গ্যাপ আছে, তো জানি আমরা যে গ্যাপের জন্য ব্যবহার করতে হচ্ছে ফ্লেক্স ছাড়া গ্যাপ কাজ করে না। তাইলে ফ্লেক্স করলাম, ফ্লেক্স করার সঙ্গে সঙ্গে দেখেন ওর যে হাইট টাইট হাবিজাবি যা ছিল, যেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লকের জন্য আসে, সেইগুলো আর কি ওখানে এখন নাই। তাহলে এখন আমার রোতে লাগবে নাকি কলামে লাগবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। তাহলে আমি দিলাম রোতে, আমার এখানে লাগবে গ্যাপ, 10 পিক্সেল করে গ্যাপ আমি নিলাম। এইবার যদি দেখি এর দেখেন চারিপাশে আমার প্যাডিং আছে, উপরে নিচে 12, ডানে বামে 10। তাইলে এখানে আমি প্যাডিং দিই 12 পিক্সেল, 10 পিক্সেল, 12 পিক্সেল, 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস গোল আছে, আমি গোল করে দিলাম। এবার দেখেন এই ডটসগুলো আমার আছে হচ্ছে ব্লক আকারে, এরকম মাঝখানে ফাঁকা না। তাইলে কি করলাম আমি এখানে এসে দেখেন আবার এই যে একটা ডটসকে সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানে আইডি সহ পাচ্ছি, আবার আমরা ক্লাস দিয়েও পাচ্ছি। তো আমি ক্লাসটা নিলাম যেন সেম ডিজাইনটা এক্সিস্ট করে অন্য কোথাও যদি এইটা আমি ব্যবহার করি। তাহলে এটা দেখেন প্রথমে হচ্ছে বর্ডার আছে, আমার বর্ডার দরকার নাই। তাহলে আমার কি লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। এর আবার দুই পাশে মার্জিন দেয়া আছে, তো মার্জিনটাও আমার দরকার নাই। এখানে আছে কি ওয়াইড কতটুকু আছে দেখেন 10 পিক্সেল, হাইট আছে 10 পিক্সেল। তাইলে আমি এখান থেকে ওয়াইড সেট করি, হাইট সেট করি। এইবার দেখেন যেটা হচ্ছে অ্যাক্টিভ সেটা আবার গ্রিন কালারের আছে, আবার একটু বড় আছে। তাহলে এইটাকে স্মুথ করার জন্য আমরা জানি যে ইফেক্ট ব্যবহার করতে হয় ইজি ইন আউট ট্রানজিশনে, সেটা আমরা কোথা থেকে করতে পারি, অ্যাডভান্স এই যে ইফেক্ট এই যে ট্রানজিশন দেখেন টাইম ফাংশনে টাইম দিলাম ডিউরেশনে, টাইম ফাংশনে দিলাম ইজি ইন আউট, আর এবার প্রপার্টিকে আমরা দিলাম অলি দিই আমরা। এর তো জাস্ট হোয়াইট বাড়বে আর হচ্ছে কালার চেঞ্জ হবে, অলি লিখি, সমস্যা নেই।
এবার দেখেন আমাদের সব এলিমেন্টসগুলো তো একরকম দেখা যাচ্ছে। এই প্যাডিং যেটা দেখেন আমরা আগের সিলেক্টরে দিছিলাম, যদিও আমাদের এখানে দেখাচ্ছে ওইখানে কাজ করতেছে না, কেননা আইডিতে যেটা আছে সেটা এই ক্লাসটাকে ওভাররাইট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, দেখেন যে কোনো সিলেক্টর বা যে কোনো এলিমেন্ট সিলেক্ট করলে অ্যাডভান্সে গিয়ে এই যে কাস্টম সিএসএস বলে একটা অপশন আছে, যেখানে সিলেক্টরটা দেখেন অলরেডি সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট প্রপার্টি আর ভ্যালুটা লিখতে পারি এখানে। যেমন আমার দরকার প্যাডিং, উপরে নিচে 12 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল দিয়ে যদি একে আমি ইম্পর্টেন্ট করে দিই, তাহলে এখন আমার ইস্যুটা সলভ হয়ে যাওয়ার দরকার। দেখেন এখন আমাদের ইস্যুটা সলভ হয়েছে। এখন লাগবে আমাদের হচ্ছে অ্যাক্টিভ স্লাইডার। তো অ্যাক্টিভ স্লাইডারের জন্য আমরা এখানে ক্লাসটা নিব, ক্লাসটা নিয়ে এই জায়গাতে আসি, ক্লাসটাকে বসাই। এখানে দেখেন ওয়াইড আছে কতটুকু, 45 পিক্সেল। তো আমরা এখন ওয়াইড 45 পিক্সেল করে দিই, আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে, গ্রিন করে দিই, ইম্পর্টেন্ট লিখে দিই। এইখানেও সরাসরি আমরা ইম্পর্টেন্ট লিখতে পারি। তাহলে দেখেন এখন আমার গ্রিন কালারটাও চলে আসলো, আবার ইফেক্টটাও চলে আসলো। দেখেন ইফেক্টটা কত সুন্দর চলে আসছে না? আমাদের কিন্তু অলরেডি একটা সেকশন রেসপন্সিভনেস সহ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের কাজ থাকবে এই ওয়েবসাইটটা দেখে দেখে প্র্যাকটিস করা আর কি। ওয়েবসাইটটা আমি শেয়ার করে দিচ্ছি। ওয়েবসাইটটা দেখে দেখে ইন্সপেক্ট করে সিএসএস পড়ে পড়ে প্র্যাকটিস করবেন। তো এখন কারো প্রশ্ন থাকলে করতে পারেন।